আজকে আমি এমন একটা খুশির খবর নিয়ে হাজির হয়েছি যেটা দেখলে বা বুঝলে তোমরা চমকে উঠবে। আজকে সুদীপা চৌধুরী এত সুন্দর একটা মহান কাজ করেছে যার জন্য পুরো চৌধুরী পরিবার গর্বিত। তাহলে কি এমন ঘটলো এবং আজকে বাড়ির প্রত্যেকটা মানুষ যে এতটা খুশি হয়েছে এমন খুশি তারা জীবনেও হয়নি। প্রত্যেকটা পরিবার এবং গায়ত্রী চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যেভাবে খুশিতে মেতে উঠেছে শুধুমাত্র সুদীপার গর্বে, সুদীপার অহংকারে আজকে প্রত্যেকটা চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে মজায় মেতে উঠেছে। আজকে এই আনন্দের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি আকাশে বাতাসে ছেয়ে গেছে। প্রত্যেকটা মানুষ সুদীপাকে নিয়ে কতটা গর্বিত হচ্ছে, কতটা আনন্দিত হচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সো চলো তাহলে শুরু করি আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। আজকের পর্বটা এমন একটা পর্ব যেটা কিন্তু মহাপর্ব বলা যায়। সেখানে কিন্তু 2 থেকে 3টে পার্টে আমাকে ভিডিও করতে হবে। সো চলো তাহলে প্রথম পার্টের ভিডিও আমরা শুরু করি। তো আমরা প্রথমেই আজকে দেখতে পাচ্ছিলাম যে সুদীপা এবং আদিত্য যখন একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে তখন সেখানে পরমা গিয়ে বলতে লাগে সুদীপা, আর সুদীপা তখন দৌড়ে সামনে এগিয়ে আসে। তখন পরমা বলতে লাগে দেখো আমি এখানে এমনি এমনি এসে আসিনি, আসলে স্টেজের ওখানে ডাক ছিল তো সেই জন্য আমি এখানে এসেছি। তখন সুদীপা দৌড়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি সেখানেই কিন্তু আদিত্য আস্তে আস্তে করে তার সামনে দিয়ে বেরিয়ে যায়। তখন সেখানে অভ্র চলে আসে। অভ্র এসে বলতে লাগে কি পরমা তোমার খারাপ লাগছে তাই না, তোমার খুব খারাপ লাগছে, ঠিক আছে, আই হেট ইউ পরমা, আই হেট ইউ এই বলে কিন্তু অভ্র সেখান থেকে সামনের দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে দেখতে পাচ্ছি স্টেজে কিন্তু অ্যানাউন্স করছে যে মিস্টার সুদীপা চৌধুরীকে কিন্তু মিসেস সুদীপা চৌধুরীকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তখন সুদীপা সেখানে দাঁড়ায় এবং সুদীপা দাঁড়িয়ে কিন্তু তার মনের কাছে মানে চোখের ভাষায় কিন্তু বুঝতে পারছে যে পরমা একটা সিটের একদিকে বসে আছে, এদিকে অন্যদিকে কিন্তু বসে আছে অভ্র, মানে দুজনের মাঝখানে কিন্তু বহুত ফাঁক রয়েছে। এদিকে তখন আদিত্য কোথায় বসবে সে কিন্তু খুঁজে পাচ্ছে না। তখন সেখান থেকে স্টেজ থেকে অ্যানাউন্স করে স্যার আপনি বসুন, প্লিজ আপনি বসুন। তখন সেখানে অভ্র কি করবে, আদিত্য কি করবে সে বুঝতে পারছে না। আদিত্য বারবার বলতে লাগে দাদা ভাই একটু সরে বস না, একটু সরে বস, আমি এখানে বসি। কিন্তু অভ্র কোনো মতেই কিন্তু সরতে চাইছে না। সে একেবারে মানে পায়ের ওপর পা তুলে আবারও সেখানে একদম মানে কি বলবো মানে আঠার মতো চিপকে বসে থাকে। আর এই বিষয়টা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু ওই স্টেজ থেকে লক্ষ্য করছে সুদীপা মনে মনে ভাবছে না আমাকে কিছু একটা করতে হবে। এদিকে তখন আদিত্য আর জায়গা খুঁজে না পেয়ে বরং সেই অভ্র এবং পরমার মাঝখানে কিন্তু পরমার পাশে বসে পড়ে। তখন সেখান থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হয় যে আমি কিন্তু ডেকে নেব আমাদের কৃষ্ণ রায় স্যারকে। কৃষ্ণ রায় স্যার আমাদের সংবর্ধনা অনুষ্ঠানটা মানে উপস্থাপন করবেন, শুরু করবেন। তো যথারীতি কিন্তু কৃষ্ণ রায় স্যার মানে রুডি উঠে আসে এবং রুডি উঠে এসে কিন্তু সুদীপার গলাতে সুন্দর করে একটা সংবর্ধনা দিয়ে দেয় এবং তাকে দেখে কিন্তু প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যাচ্ছে। আর এমন একটা সিচুয়েশনের মুহূর্তে কিন্তু আদিত্য বোঝাতে শুরু করে দেয় দেখো পরমা আমি এখানে বসেছি কারণ এই বসার মধ্যে অনেক রকমের সমস্যা লুকিয়ে রয়েছে। আমি দাদাইকে বারবার বললাম যে দাদা তুই এদিকে সরে বস, কিন্তু দাদা কোনো মতে সরে বসেনি। তখন সেখানে পরমা বলতে লাগে দেখো আদিত্য তুমি আমার সঙ্গে কোনো কথা বলো না, আমি সব বুঝতে পারছি, আমাকে নিয়ে এইসব কথাবার্তা বলতে হবে না, তুমি বারবার কেন বলো তো বেশি গাঁজাও। তখন আদিত্য বলতে লাগে দেখো পরমা তুমি যেন কোনো ভুল বোঝাবুঝি না করো, দাদার সঙ্গে আর আমার সঙ্গে যেন কোনো ভুল বোঝাবুঝি না করো, তাই জন্য আমি সাবধান হয়ে গেলাম। এদিকে যখন এরা এরকম কথোপকথন করতে লেগেছে তখন সেখানে অভ্র বলতে লেগে কিরে আদিত্য তুই চুপ করবি একটু, ওদিকে মঞ্চে সবাই দাঁড়িয়ে রয়েছে তুই চুপ করবি। তখন সেখানে আদিত্য বলতে লেগে দেখ দাদা আমি কিন্তু এখানে বসতে চাইনি, তোর জন্য বসতে হলো, তোকে আমি সরে আসতে বললাম তুই এদিকে সরে আসলি না। এদিকে তখন এদের এই কথোপকাটাকাটির মধ্যে দিয়ে বড়মা বলতে লাগে দেখ তোরা এখানে কি করতেছিস বল, তো চুপ কর, তোরা চুপ কর। তখন সেখানে পরমা বলতে লেগে বড়মা মা আমি কিছু করিনি। তখন সেখানে বড়মা বলতে লেগে চুপ করো না তোমরা সবাই চুপ করো, পরমা তোমার কি হচ্ছে বলো তো, ওদিকে গিয়ে ওর পাশে না বসে যাও ওদিকে গিয়ে বসো। তখন সেখানে পরমা বলতে লেগে না এখন সবাই উঠাউঠি করলে হবে না, আমরা এখানে বসি, এই বলে কিন্তু স্টেজের প্রোগ্রাম শুরু হয়ে যায়। তখন স্টেজ থেকে আরো একটা অ্যানাউন্সমেন্ট শুরু হয় যে সুদীপার হাতে কিন্তু মানে প্রাইজটা তুলে দেবে, প্রাইজ পুরস্কার তুলে দেবে কিন্তু আমাদের স্বনামধন্য স্যার, যেই না স্যারের নাম ঋতব স্যারের নাম করতে যাবে, ঋতব স্যার নাম করেও ফেলেছে অলরেডি ঋতব স্যার। এমন সময় সুদীপা বলতে লাগে আমার কিছু বলার রয়েছে। ঋতব স্যার তখন থমকে দাঁড়িয়ে যায়। তখন সুদীপা সেই মাইকটাকে হাতে নিয়ে সেই মাইক্রোফোনটাকে হাতে নিয়ে সে যা কথাবার্তা বলেছে সে কথাগুলো কিন্তু শোনার অপেক্ষা রাখে না। সেখানে দাঁড়িয়ে এসে কিন্তু বলতে লাগে যে একটা বাচ্চা বা একটা মানুষের সাকসেসের পেছনে কিন্তু অনেকটা কারণ লুকিয়ে থাকে। একটা মহিলার একটা মেয়ের সাকসেসের পেছনে কিন্তু তার বাড়ির একটা পুরুষের হাত থাকে, তেমনি পুরুষের সাকসেসের পেছনে কিন্তু মহিলার হাত থাকে। তো আমার এখানে পরিবারটা সবচেয়ে ভাইটাল রোল প্লে করেছে। আমার বাবা স্বনামধন্য আইপিএস অফিসার, মানে বাবার নামটা করে দিলেন এবং তারপরে বলতে লাগে যে আমার বাবার জন্য আজকে আমি এই জায়গাতে পদার্পণ করতে পেরেছি। এই বলে কিন্তু আস্তে আস্তে যখন তার বাবার কথা বলতে লাগে তারপরে তার বলতে লাগে আমার পিসি আরতি, তিনি কিন্তু আমাকে একেবারে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার স্নেহ মায়া মমতা আজকে আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর
সুদীপা আবারও বলতে লাগে যে আজকের দিনে আমি যে জায়গাতে বিলং করছি সেটা কিন্তু অনেক অনেক বড় একটা পাওনা। আমার ভাগ্যের পরিহাসে আমি যে এসে পড়েছি বিখ্যাত বিপ্লবী অঘোর চৌধুরীর পরিবারে, আমি তার পরিবারের সদস্য হয়ে। এরকম কথা শুনতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় মা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই দেখো দেখো সুদীপা আমাদের নাম করছে, সুদীপা আমাদের নাম করছে, আমাদের পরিবারের নাম করছে। তখন সুদীপা বলতে লাগে এই বিখ্যাত পরিবারের যিনি রত্ন, যিনি মহান ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন গায়ত্রী চৌধুরী। তিনি আমাদেরকে শিখিয়েছেন মেয়েরা বাড়ির বাইরে না গিয়েও কিভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে, নিজেদের স্বপ্নকে চরিতার্থ করতে পারে, তিনি কিন্তু আমাদের শিখিয়েছেন। এই বলে গায়ত্রী চৌধুরীকে নিয়ে যা প্রশংসা করতে শুরু করে দিয়েছে। গায়ত্রী চৌধুরী তখন প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছে যে সুদীপার সঙ্গে সে কত খারাপ ব্যবহার করেছে। তার মনের খাতায় মনের পাতায় প্রত্যেকটা স্মৃতিতে কিন্তু সুদীপার কথাটা ভাসতে শুরু করে দিয়েছে। যেমনি ভাবে আগের অনুরাগের ছয় আমরা দেখেছিলাম লাবণ্য যেভাবে দীপাকে অপমান অপদস্থ করেছিল এক সময়, তারপরে দীপার দিকে আবারও ঝুঁকে গিয়েছিল, দীপার জন্য লাবণ্যের বুকটা চিতিয়ে দিতে পারতো। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি গায়ত্রী চৌধুরী এমন এক ব্যক্তিত্ব যিনি সুদীপাকে গ্রহণ করতে চাননি, কিন্তু আজকে সুদীপা তার জন্য তার নাম করছে, আজকে এতটা মানুষের সামনে তার নাম করছে, সে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সুদীপা তখন আস্তে আস্তে করে বলতে লাগে এই পরিবারের আরো একজন মানুষ আছেন যিনি হচ্ছেন আমার মা, তিনি সুনন্দা চৌধুরী। তিনি কিন্তু মেয়েদেরকে শিখিয়েছেন কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে ধৈর্য ধরে আবার নিজেদেরকে কাজে নিজেদের সফলতার পথে পদার্পণ করতে হয়, নীরব থাকার মাধ্যমে কিভাবে নিজেদের শক্তিকে প্রয়োগ করতে হয়, পুরো বিষয়টা কিন্তু বলছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সুনন্দার মুখটা একেবারে হাসিতে খুশিতে ভরে উঠেছে, সে যেন অবাক হয়ে যাচ্ছে। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুদীপা আবারও বলতে লাগে ওই পরিবারের বড় ছেলে যিনি হচ্ছে অভ্র চৌধুরী, তিনি কিন্তু মিলিটারিতে আছেন, দেশের জন্য প্রাণ দিতেও কিন্তু কোনো রকমের কুণ্ঠাবোধ করেন না। তোমার মনে আছে পরমা? এদিকে তখন মানে অভ্রের নাম করতে কিন্তু অভ্রের চোখটা কপালে উঠে গেছে। অভ্র তখন নিজের গর্বে নিজের অহংকারে যেন সত্যি ফেটে পড়ছে, সত্যি তার যোগ্য একটা বোনকে পেয়েছে। তার পরবর্তী মুহূর্তে সুদীপা বলতে লাগে জানো পরমা, তোমার কথা মনে আছে আজকে পরমার, আমি আপনাদেরকে বলতে চাই আজকে ওনার জন্যই আজকে কিন্তু স্টেজটা এত সুন্দর রঙে রেঙে উঠেছে। পরমার আকর্ষণীয় উপহার আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, কিন্তু পরমা আজকে এই পুরো বিষয়টা কিন্তু অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল, ওই কিন্তু পুরো বিষয়টা ম্যানেজ করে দিয়েছে। পরমা তোমার মনে আছে আমরা স্টেজে একসঙ্গে কিভাবে প্রাইজ ভাগ করে নিতাম? আজকে দেখো ভাগ্যের ফেরে আমরা আবারও এক হতে পেরেছি। এই পরবর্তী মুহূর্তে সুদীপা আস্তে আস্তে করে বলতে লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের আমি জানতে চাইছি, যে হতে পারে এটা আমার ইচ্ছা, এটা আমার আশা, এটা আমার আকাঙ্ক্ষা, আমি কিন্তু আজকের প্রাইজটা আমি একজন স্পেশাল মানুষের কাছ থেকে নিতে চাই, আজকের পুরস্কারটা আমি একজন মহান ব্যক্তিত্বের কাছে নিতে চাই। তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি আমার কাছে একজন স্পেশাল মানুষ, তিনি হচ্ছেন আমার হাজবেন্ড বিখ্যাত আইপিএস আদিত্য চৌধুরী। আর এমন কথা শুনতে কিন্তু আদিত্যের একবারে গর্বে বুকটা মানে কি বলে বুকটা ভরে ওঠে। তখন সেখানে বলতে লাগে আমার হাজবেন্ড আমাকে শিখিয়েছেন, আমার জীবনে আমার এই জায়গাতে আসা থেকে শুরু করে আমাকে মানে কি বলবো মৃত্যুর হাত থেকে আমাকে পর্যন্ত বাঁচিয়েছেন। আমার হাজবেন্ডের যে ভূমিকা আমার জীবনে রয়েছে সে কিন্তু আর বলে শেষ করতে পারবো না। উনি আমার জীবন, উনি আমার সব, উনি আমার সবকিছু। আর এমন কথা শুনতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে ঋতব স্যারের বুকটা একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ঋতব স্যার এরকমটা আশা করেননি। এদিকে তখন বলতে লাগে হ্যাঁ আমি তাহলে ডেকে নিচ্ছি আমার হাজবেন্ডকে। তখন সেখানে কি বলবো অভ্র মানে আদিত্য কিছুই আর বুঝতে পারছে না। এদিকে তখন বড়মা বলতে লাগে ঠিক আছে এই যাও 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 তুমি চলে যাও। এদিকে সুনন্দা বলতে লাগে যা রে আদিত্য যা, তোকে ডাকছে, ওখানে তোকে ডাকছে। তখন আদিত্য একেবারে সগৌরবে আস্তে আস্তে করে গিয়ে স্টেজে উঠে যায় এবং স্টেজে উঠে একে একে কিন্তু সুদীপাকে বরণ করতে শুরু করে দেয়, সুদীপাকে প্রত্যেকটা প্রাইজ প্রত্যেকটা গিফট দিতে শুরু করে দেয় এবং সুদীপা হাসি মুখে সেটিকে বরণ করে নেয়। এবং তার মনে পড়তে লাগে যে কিভাবে ভাত কাপড়ের ব্যবস্থার সময় কি কি ব্যবস্থা হয়েছিল, কি কি সমস্যা হয়েছিল, পুরো বিষয়টা কিন্তু মনে পড়তে শুরু করে দেয়। সুদীপা হাসি মুখে তার সমস্ত প্রাইজগুলো কিন্তু নিয়ে নিচ্ছে। এক একে সমস্ত প্রাইজগুলো নেওয়া হয়ে গেলে আদিত্য বলতে লাগে কনগ্রাচুলেশনস সুদীপা, কনগ্রাচুলেশনস। তখন সেখানে সুদীপা বলতে লাগে থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, থ্যাংক ইউ। আর এমন এইসব বিষয়গুলো যখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এদিক থেকে ঋতব স্যার দেখছে, ঋতব স্যার বলতে লাগে না এ হতে পারে না, এ হতে পারে না, এমনটা তো হবার কথা ছিল না। আজকের এই দিনটা ছিল সুদীপা শুধু তোমার আর আমার, শুধু তোমার আর আমার ছিল দিনটা, এ হতে পারে না, এ হতে পারে না। এই বলতে বলতে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সুদীপা সামনের দিকে এগিয়ে আসে এবং নিচে নেমে আসতেই কিন্তু বড় মা তাকে সগৌরবে তাকে গ্রহণ করে বলতে লাগে সুদীপা তুমি আমাদের মুখটা উজ্জ্বল করেছো, তোমার জন্য আজকে আমরা গর্বিত, তোমার জন্য আজকে আমরা গর্বিত। তখন সেখানে সুদীপা বড় মাকে প্রণাম করে। আর এদিকে দেখতে পাচ্ছি পরমাও হাসতে, সবাই মিলে হাসিতে খুশিতে ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে সুদীপা প্রণাম করে সুনন্দাকে প্রণাম করতে করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেদিক থেকে অভ্র বলতে লাগে বোন তোর জন্য কিন্তু আমারও গর্ব হচ্ছে, প্রচন্ড গর্ব ফিল করছি, আমি তোকে কিছু প্রাইজ দিতে চাই, তোকে কিছু দিতে চাই, তুই কিছু ডিজার্ভ করিস, তুই অবশ্যই ডিজার্ভ করিস। তখন সেখানে সুদীপা বলতে লাগে দাদা আপনি আমাকে কিছু দিতে চান, অবশ্যই দেবেন আপনি আমাকে। তখন সেখানে অভ্র বলতে লাগে হ্যাঁ অবশ্যই, তুই যেটা চাস অবশ্যই তোকে সেটা দেবো, তুই কি চাস বল বোন, তুই কি চাস। তখন সুদীপা বলতে লাগে
দাদা দাদা তাহলে তুমি আমাকে সব দেবে, তুমি আমাকে দেবে? তাহলে ঠিক আছে, শুনে নাও, আজকের এই পরিবার যেমন ভাবে হাসিতে খুশিতে রয়েছে, স্টেজ থেকে দেখছিলাম যেভাবে আজকের এই চৌধুরী পরিবার যেভাবে হাসিতে খুশিতে ছিল, একসঙ্গে ছিল, আমিও চাই দাদা ভাই, আমিও দাদা চাই সেটাই, যে চৌধুরী পরিবার যেন এরকম হাসিতে খুশিতে মেতে ওঠে। আমিও চাই তোমার আর পরমার মাঝখানে যে ফাঁকটা রয়েছে সেই ফাঁকটা যেন পূরণ হয়ে যায়। আর এমন কথা শুনতে অভ্র বলতে লাগে, কি রে বোন, তুই তোর জন্য কিছু চাইলি না, তুই তোর জন্য কিছু চাইলি না? তখন সেখানে সুদীপা বলতে লাগে, হ্যাঁ দাদা ভাই, আমি আমার জন্য কিছু চাই না, কিন্তু তোমার এই কথাটা কিন্তু রাখতেই হবে। তখন সেখানে আদিত্যকে অভ্র কিন্তু মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর এদিকে দেখতে পাচ্ছি রুডি তখন নেমে এসেছে আর বলতে লাগে, কেমন লাগলো, মানে গায়ত্রী চৌধুরীকে বলছে কেমন লাগলো আজকের অনুষ্ঠান। তখন সেখানে বড়মা বলতে লাগে, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তখন সেখানে রুডি বলতে লাগে, আপনার পরিবারের তো একটা রত্ন এই দেখতে পাচ্ছি সুদীপা চৌধুরী, আপনার পরিবারের আরো একটা রত্ন পরমা চৌধুরী, তিনি কিন্তু এরকম ভাবে না সাজালে আজকের অনুষ্ঠানটা এত সুন্দর হতো না, এত মহৎ হতো না। এই বলে কিন্তু আদিত্য বলতে লাগে, কনগ্রাচুলেশন সুদীপা, কনগ্রাচুলেশন পরমা। এই বলে কিন্তু সেখান থেকে সবাই মিলে রওনা হয়ে বাইরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে তখন স্যার দাঁড়িয়ে, ঋতব স্যার দাঁড়িয়ে রয়েছে এবং সে প্রচন্ড রকমের কষ্টের মধ্যে ফেটে পড়ছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি রুডি বলতে লাগে, ঠিক আছে স্যার, আপনার যে কষ্ট, আপনার যে যন্ত্রণা সেটা আমি বুঝতে পারছি, আপনার ব্যবস্থা আমি করছি, সব ব্যবস্থা আমার ভাবা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি বাড়িতে আসার পরবর্তী মুহূর্তে আরো হাসিতে কলরবে ফেটে উঠেছে। আজকের যে অনুরাগের ছোঁয়াটা এত সুন্দর একটা মুহূর্ত নিয়ে আসছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। বাড়িতে এসেই সবাই মিলে দেখতে পায় যে খাবারের আয়োজন করা হয়েছে। তখন সেই খাবারটা খুলতেই আদিত্য একেবারে চমকে ওঠে, কি বাবা, চাইনিজ খাবার, চাইনিজ খাবার। এদিকে সবাই মিলে ভয় করতে শুরু করে দেয়, না না না, বড়মা জানলে সব শেষ হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে, আমরা যাই না, বড়মাকে আটকাই। এমন সময় সেখানে সুনন্দা চলে আসে আর সুনন্দা আসাতেই বলতে লাগে, না 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 না, দেখা যাবে না, দেখা যাবে না, কিচ্ছু করা যাবে না, তুমি কিচ্ছু বলো না। তখন সুনন্দা এগিয়ে যায় আর গিয়ে দেখে এই চাইনিজ, এই বাবা চাইনিজ। তখনই সেখানে বড়মা চলে আসে, বড়মা এসে বলতে লাগে, কি হয়েছে, কি হয়েছে, এখানে কি হয়েছে? তখন সেখানে এরা জোর জবরদস্তি করতে লাগে যে না 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 না, কাকিমণি কাকিমণি। এদিকে আদিত্য বলতে লাগে, না মা বলো না, বলো না। কিন্তু সেখানে একবারে দৌড়ে ছুটে যায় সুনন্দার, বলতে লাগে, দিদি তুমি শুনেছো, দিদি তুমি শুনেছো, বাড়িতে চাইনিজ এসেছে, চাইনিজ এসেছে। আর এমন কথা শুনতে কিন্তু সবাই ভয় আগে থতমত হয়ে যায়। আর এদিকে বড়মা প্রচন্ড চিৎকার করতে লাগে, আমার পারমিশন ছাড়া বাড়িতে চাইনিজ কে আনলো, চাইনিজ কে আনলো? তখন সবাই মিলে অবাক হয়ে যাচ্ছে, প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছে। তখন সে বড়মা বলতে লাগে, আমার কথার কোনো মূল্য নেই, আমার কথার কোনো দাম নেই, আমার কথার কোনো দাম নেই, এরকম করে বকাঝকা করতে শুরু করে দেয়। এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে বড়মা বলতে লাগে, চাইনিজ এনেছো ঠিক আছে, কিন্তু ওখানে পেঁয়াজ রসুন বাদ দিয়ে এনেছো তো? আর এমন কথা শুনতে এদিক থেকে অভ্র বলতে লাগে, মা তুমি চাইনিজ খাবে, মা তুমি চাইনিজ খাবে, আমি কি সত্যি শুনছি, আমি কি সত্যি শুনছি, আমি কি সত্যি শুনছি? তখন সে সুনন্দা এগিয়ে আসে বলতে লাগে, হ্যাঁ তুমি সত্যি শুনছো। তখন সেখানে আদিত্য বলতে লাগে, মা তুমি জানতে, তুমি জানতে? এদিকে কাকিমণি বলতে, কাকিমণি তুমি জানতে, কাকিমণি তুমি জানতে? তখন বলতে লাগে, হ্যাঁ সমস্ত কিছু আমি জানতাম। এদিকে বড়মা তখন বলতে লাগে, আমার জন্যই, আমিই তো অর্ডার করেছি অর্ডারটাকে, চাইনিজটা অর্ডার করেছি আমি। আজকে আমাদের সুদীপার জন্য প্রচন্ড গর্ব হচ্ছে, তাই আনন্দে বাচ্চা তোমরা যেটা খেতে ভালোবাসে আমি সেটাই অর্ডার করে দিয়েছি। এদিকে সুদীপার সামনে এসে বড়মা যখন তাকে প্রশংসা করছে, সুদীপা তখন বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয়। আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি পরমা নিজের মনে মনে কিন্তু কষ্টে আঁতকে উঠছে। আজকে সুদীপা তোমার সত্যি ক্ষমতা আছে, তুমি বড় ভাইয়ের মনটা জয় করে নিয়েছো। এরা যে চাইনিজ খাবারটা মানে নিজের ছেলে মেয়ের জন্য এতদিন পর্যন্ত আটকে রেখেছিল, কিন্তু সুদীপা তুমি কি এমন জাদু করলে, তোমার মধ্যে কি এমন ক্ষমতা রয়েছে, তুমি বড়মাকে সেই হারটা মানিয়ে দিয়েছো। সত্যি সুদীপা তোমার মধ্যে ক্ষমতা রয়েছে। তখন সেখানে বলতে লেগে, এই চলো, বড়মা বলতে লেগে, চলো, আরে ঠান্ডা হয়ে গেলে খাবে নাকি, চলো 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 চলো। এই বলে সবাই মিলে টেবিলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আদিত্য তখন সামনের দিকে এগিয়ে আসার বলতে লেগে, সুদীপা থ্যাংক ইউ সুদীপা, তোমার জন্য আজকে আমার পরিবার এতটা হাসিতে খুশিতে মেতে উঠেছে, এতটা রেঙে উঠেছে, সত্যি সুদীপা তোমাকে থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ। এদিকে তখন সুদীপা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায় আর বলতে লাগে, তোমরা সবাই ফ্রেশ হয়ে নাও, বড়মা মা তোমরা সবাই ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটা রেডি করে দিচ্ছি। এই বলে কিন্তু সুদীপা খাবারটা রেডি করছে এবং আদিত্যের দিকে কিন্তু আড়ে তাকাচ্ছে। আদিত্য কিন্তু একেবারে সগৌরবে হাসিতে খুশিতে মেতে উঠেছে। তার মধ্যে যে কতটা হাসি, কতটা আনন্দে কেটে উঠেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এদিকে বাড়ির প্রত্যেকটা মানুষ একসঙ্গে বসে যেভাবে খাওয়া দাওয়া করছে, চাইনিজ খাচ্ছে, তা কিন্তু মানে দেখে সত্যি নিজের মনটা ভরে যাচ্ছে। প্রত্যেকটা দর্শকের মনটা ভরে যাওয়ারই কথা। তো তারা খুবই আনন্দে হাসিতে খুশিতে মেতে উঠেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রুডি সেই ফটোটাকে নিয়ে বলতে লাগে যে আজকে তোমাদের এই হাসির দিনটা শেষ হয়ে গেল সুদীপা এবং আদিত্য, তোমাদের বিচ্ছেদের পালাটা শুরু হয়ে গেছে। ঋতব স্যার তুমি কি করলে, তুমি এটা কি করলে, আরো একটু কাছে যাও, আরেকটু কাছে যাও। এইবারে কিন্তু রুডি কি করে, সমস্ত ছবিটাকে কিন্তু আরো একটু ফ্রেশ করতে শুরু করে দেয় এবং প্রত্যেকটা বিষয়কে একে অপরের মধ্যে জুড়ে দিতে শুরু করে দেয় এবং সুন্দর একটা ছবি তৈরি করে, যেটা দেখে কিন্তু আদিত্য এবং সুদীপার মানে সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু অভি রয়েছে। অভিকে বারবার কিন্তু বলছে আদিত্য যে তুই একটা বলে দে, একটা প্ল্যানিং করে দে, মানে সুদীপাকে কিভাবে মানে আই লাভ ইউ বলা যায়, কিভাবে আমি তোমাকে ভালোবাসি, এই সমস্ত ট্রেনিং গুলো হচ্ছে। এমন সময় সেখানে সুদীপা চলে এসে বলতে লাগে, কাকে কি বলতে হবে, কাকে কি বলতে হবে? এদিকে তখন অভি বলতে লাগে, না না কিছু না কিছু না। এদিকে তখন আদিত্য ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সে কি করবে কিছু বুঝতে পারছে না। তখন সেখানে সুদীপা এগিয়ে আসে বলতে লাগে, কি বলছেন, কাকে কি বলতে হবে, কাকে বলতে হবে? তখন আদিত্য বলতে লাগে, না না কিচ্ছু না কিচ্ছু না। এদিকে তখন অভিকে একেবারে জোর করে কষে ধরে, কি হয়েছে বলো আমাকে, বলো আমাকে। তখন অভি বলতে লাগে, না কিছু না কিছু না। এদিকে আদিত্য সে ইশারা করতে লাগে
চলে যা কিন্তু চলে যা। তখন সেখানে অভি বলতে লাগে আমি আসছি। তখন সুদীপার চোখে জোর করে ধরলেও কিন্তু অভি তার হাতটাকে ছিঁড়ে নিয়ে একেবারে বাইরে বেরিয়ে যায়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি আদিত্য বলতে লাগে যাক চলে গেছে, ভালো হয়েছে। তখন সেখানে সুদীপা এগিয়ে এসে বলতে লাগে কি ব্যাপার কি হচ্ছিল এখানে, কাকে কি বলার কথা বলছে আমাকে বলেন, কোনো সন্তোষজনক ব্যাখ্যা আমি পাইনি। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য বলতে লাগে কি ব্যাপার বলেন তো, আপনি এত প্রশ্ন করেন কেন বলুন তো, এত প্রশ্ন করলে হয় না, এত ভালো লাগে না, এত প্রশ্ন করলে একদম ভালো লাগে না। তখন সুদীপা বলতে লাগে হ্যাঁ প্রশ্ন তো আমি করবোই, ওই তো আমি বললাম না, ওই তো বলছিলেন না যে আমি পুলিশের মেয়ে, আবার পুলিশের বউ। আর এমন কথা শুনতে কিন্তু আদিত্যের বুকটা আরো ভরে যায়, বুকটা শান্তিতে ভরে যায়। কি বললেন সুদীপা, পুলিশের বউ তাই না, কি বললেন সুদীপা, পুলিশের বউ, বাহ মানে দুজনে একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এদিকে সুদীপা তখন একেবারে আনন্দে ফেটে উঠেছে। তখন সেখানে আদিত্য বলতে লাগে ঠিক আছে, আজকে যে আমি কথাটা বলতে চাইছি সে কথাটা আমি অনেক দিন ধরে বলবো বলে মনে করছি, কিন্তু আজকে এইভাবে আপনাকে জানাতে চাইছি না সুদীপা, আজকে তাহলে ঘুমিয়ে পড়ি, আমি কালকে সন্ধ্যেবেলা বলবো। তখন সুদীপা বলতে লাগে কেন কালকে সন্ধ্যেবেলা কেন? তখন আদিত্য বলতে লাগে আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি, সেক্ষেত্রে একটুখানি অপেক্ষা আপনি করতে পারবেন, আমি কাল সন্ধ্যেবেলা বলবো। এই বলে কিন্তু তারা গুড নাইট বলে একে অপরে শুয়ে পড়েছে, কিন্তু দুজনের দিকে তাকিয়ে আবারও কিন্তু বারবার এদিক ফিরে শুচ্ছে এবং একে অপরের মধ্যে তাকানো করছে। এই বলে কিন্তু তারা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভ্র গিয়ে বসেছে একেবারে পরমার পাশের দিকে, মাঝখানে একটু গ্যাপ ছিল, সে কিন্তু আস্তে আস্তে সরে আসতে শুরু করে দেয়। আর মনে মনে ভাবতে লাগে সুদীপাকে বোনকে আমি কথা দিয়েছি না, আমাদের মাঝখানে দূরত্ব আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলবো, আস্তে আস্তে আমাদের দূরত্বটা মিটিয়ে ফেলবো। তখন সেখানে পরমা বলতে লাগে না অভ্র, আমাদের মাঝখানে দূরত্ব কোনোদিনও শেষ হবে না, আমাদের মাঝখানে দূরত্ব সারা জীবন একটু দূরত্ব তো থাকবেই, কারোর কথা রাখার জন্য আমাদের দূরত্বটা মেটাতে হবে না অভ্র, কারোর কথা রাখার জন্য আমাদের মধ্যে দূরত্বটা মেটাতে হবে না। তখন সেখানে অভ্র বলতে লাগে আসলে কালকে আমাদের একটা বিয়ে রয়েছে, তো সেই বিয়েতে কিন্তু তোমাকে অবশ্যই যেতে হবে, আমরা সবাই যাবো। তখন সেখানে পরমা বলতে লাগে না, আমি কোনো বিয়েতে যেতে পারবো না, তো আমি কোনো বিয়েতে যেতে পারবো না, তোমরা যাও, আমি সেখানে গিয়ে আমি নিজেকে ছোট মনে করতে পারবো না। তোমাদের বন্ধুরা তো সবাই জানে যে আমি মানে তোমার ওয়াইফ কেমন সেটা তো তোমার বন্ধুরা সবাই জানে, সেক্ষেত্রে আমি কিন্তু এইসবগুলো বিয়েতে যাবো না, তুমি তোমার মতো শুয়ে পড়ো, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে কিন্তু পরমা একেবারে এক পাশ ভিড়ে শুয়ে পড়ে। তখন সেখান থেকে অভ্র প্রচন্ড কষ্ট পেয়ে যন্ত্রণা নিয়ে সে কিন্তু অন্য ঘরে চলে যায়, অন্য রুমে চলে যায় এবং সেখানে গিয়ে সোফাতে শুয়ে পড়ে। আর এইভাবে রাতটা এই পর্যন্ত আমি প্রথম পার্টের ভিডিওটা দিয়ে দিলাম, এর পরবর্তী পার্টের ভিডিও মানে আবার পরে আমি আপলোড করে দিচ্ছি। সো ততক্ষণ তাহলে ভালো থেকো, আমি সেকেন্ড পার্টের ভিডিওটা আবারও আপলোড করছি, যেহেতু বড় ঘন্টা তো বড় মহাপর্ব দিয়েছে 1 ঘন্টার পর্ব, সেক্ষেত্রে একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সো তোমরা তাহলে ভালো করে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে।